KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর এই মুহূর্তে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাকে আর জয়জ্যোতিকে দেখে যে ইডেন গার্ডেন্সের সামনে, একদম ইডেন গার্ডেন্সে রয়েছি এবং আগামীকালের যে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ, সেই ম্যাচ, টেস্ট ম্যাচ ঘিরে কিন্তু এই মুহূর্তে শহর জুড়ে একটা আলাদা ভাইবস তৈরি হয়েছে। কারণ আমি যখন আসছিলাম এখান দিয়ে মনেই হচ্ছিল যে আলাদা রকম উত্তেজনা শহরে, কারণ 6 বছর পর এই টেস্ট হতে চলেছে একেবারে শহরে এবং সেই জায়গা থেকেই হয়তো আলাদা রকম উন্মাদনা এই নভেম্বরের শীতের বিকেলে, শহরের শীতের বিকেলেও কিন্তু ক্রিকেট জ্বর রয়েছে গোটা শহর জুড়ে। আমি এই মুহূর্তে তো রয়েছি সেখানেই আমরা। তবে জয়জ্যোতি, ক্রিকেট এই মুহূর্তে যে আবহ তৈরি হয়েছে ইডেন গার্ডেন্সে, তুমি গত কয়েকদিন ধরেই রয়েছে এবং দক্ষিণ আফ্রিকা যে টিমটা কিন্তু একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা দেখেছিলাম যে 1880 সালে কিন্তু তারা ব্রিটিশদের হাত ধরে খেলা শুরু করে এবং তারপর বিভিন্ন সময় তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে একটা নির্বাসনের মুখে পড়তে হয়েছিল। সেই নির্বাসন কাটিয়ে তাদের আবার খেলায় ফেরা, সব কিছু মিলিয়ে কিন্তু একটা বিপ্লব রয়েছে, একটা ইতিহাস রয়েছে। সেই টিমটার মুখোমুখি আগামীকাল হতে চলেছে ভারত এবং 1991-এর কথাও হয়তো আমরা জানি, যেখানে মোহাম্মদ আজহারউদ্দিনের ভারতের কাছে হেরে যেতে হয় দক্ষিণ আফ্রিকাকে। এবং আগামীকালের ম্যাচ, অন্যদিকে এই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দল, সেক্ষেত্রে ভারতের কাছে কতটা চ্যালেঞ্জ, শক্তিশালী বলাই যায়। আবহটা এই মুহূর্তে কীরকম? দেখো, এই মুহূর্তে ফেস্টিভ মুহূর্ত মানে ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। তুমি যদি যাও, ইডেন গার্ডেন শুধু নয়, কলকাতার বিভিন্ন অলিতে গলিতেও কিন্তু এই টেস্ট ম্যাচটা নিয়ে আলোচনা চলছে। আর কেনই বা হবে না? তুমি যদি দেখো, এর আগে 2019 সালে শেষ টেস্ট ম্যাচ হয়েছিল এবং তারপর এই 2025-এর নভেম্বরে আরও একবার টেস্ট ম্যাচ, মানে 6 বছরের প্রায় ব্যবধান। তারপরে টেস্ট ম্যাচ, তাও আবার একটি দল WTC চ্যাম্পিয়ন, সেই দলের সঙ্গে ভারতের এই ম্যাচ, তাই অত্যন্ত গুরুত্ব বহন করছে আর খুব স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ম্যাচ। আর আবহ থাকবেই। তোমাকে বলে রাখি যে টিকিটের চাহিদা কিন্তু তুঙ্গে। অলরেডি প্রথম 3 দিনের টিকিট সোল্ড আউট। এটা 48 ঘন্টা আগে সিইবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে টিকিট অলরেডি সোল্ড আউট। আর একদম মানে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ঘিরে যেরকম উন্মাদনা দেখছি, সেটা কোথাও গিয়ে সেই 2013-র সচিনের 199 টেস্টের কথা মনে পড়ছে। তবে এটা অবশ্যই টেস্ট ম্যাচের জন্য ভালো বিজ্ঞাপন যে এখনও এত মানুষ টেস্ট ম্যাচকে ঘিরে IPL-এর মতো উন্মাদনা দেখাচ্ছেন। আমি বলে রাখি তোমাকে, শনি রবিবার কিন্তু প্যাকড হাউস থাকবে। আর শুভমান গিল, অপরদিকে টেম্বা বাহুমা, দুজনেই দুর্দান্ত অধিনায়ক আর দুজনেই নিজেদের ছাপিয়ে যেতে চাইবেন। শুভমান গিল আজকে আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন এবং তিনি বলছিলেন যে 2019-এ যখন টেস্ট ম্যাচটা হয় আমি স্কোয়াডে ছিলাম, মানে আমি চূড়ান্ত 11তে হয়তো খেলিনি, তবে আমি স্কোয়াডে ছিলাম। তাই এটাই বলা যে এই ইডেন গার্ডেন্সে যখন শুভমান গিল আসেন তখন তার ফিলিংসটা কিন্তু হয় সেই PCA গ্রাউন্ডে খেললে যেরকম ফিলিং হয়, ঠিক সেরকমই ফিলিং হয় এখানে, মানে ইডেনে ব্যাট হাতে নামলে, সেটা তিনি আজকে বললেন। তাই একটা আবেগ যেমন কাজ করবে, একই সঙ্গে ক্রিকেটীয় দক্ষতাও কাজ করবে। ভারত দক্ষিণ আফ্রিকা দুটি দলই একদম সমানে সমানে টক্কর দেবে এবং সব থেকে বড় কথা যেটা, যে একটা ভালো টেস্ট ম্যাচ দেখার অপেক্ষায় কিন্তু আপামর ক্রিকেট দর্শকরা। একদমই জয়জ্যোতি, তুমি যেমনটা বললে যে শহরের প্রত্যেকটা কোনায় বোধহয় এই মুহূর্তে উন্মাদনাটা বাড়ছে, কারণ 6 বছর পর ম্যাচ হতে চলেছে এবং টিকিটের চাহিদা তো আমরা দেখেছি যে যেভাবে মানুষজন লাইনে দাঁড়াচ্ছেন। এবং জয়জ্যোতি, আগামীকালের যে ম্যাচ, প্লেইং 11 নিয়ে তো আমরা স্টেডিয়াম বুলেটিনে বহুবার আলোচনা করেছি। তুমি জানো এই মুহূর্তে যে নীতিশ কুমার রেড্ডি, তিনি রাজকোটে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তিনি খেলছেন ভারতীয় এ দলের হয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নীতিশ কুমার রেড্ডি বেরিয়ে গিয়েছেন, পাশাপাশি ঋষভ পন্থ ফিরেছেন একটা দীর্ঘ চোট সারিয়ে, তিনি রিহাবে ছিলেন ব্যাঙ্গালোরে। আগামীকালের ম্যাচে প্লেইং 11 কি হতে চলেছে? পাশাপাশি তোমার কাছে এটাও জানতে চাইবো, কুলদীপ যাদব থাকছেন নাকি অক্ষর প্যাটেল, নাকি আমরা বাংলার আকাশদীপকে দেখতে পাচ্ছি? দেখো, যে 3টে নাম বললে, সেই 3 জনেরই কিন্তু লড়াই একটা স্পটকে নিয়ে। আর টিম, তুমি যেটা বলছো যে আমরা এই স্টেডিয়াম বুলেটিনে কিন্তু বলেছিলাম যে ধ্রুব জুরেল আসতে চলেছেন। আমি নিশ্চিত কালকে ধ্রুব জুরেল আসতে চলেছেন এবং গতকাল যখন নীতিশ কুমার রেড্ডিকে রিলিজ করে দেওয়া হয়, তারপর এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় যে এই নীতিশ কুমার রেড্ডির জায়গায় ধ্রুব জুরেল খেলবেন। এর আগে যে দুজন উইকেট কিপার খেলেননি তা কিন্তু নয়। এর আগে আমরা দেখেছি মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক,
একসঙ্গে খেলেছেন, পার্থিব প্যাটেল, মহেন্দ্র সিং ধোনি একসঙ্গে খেলেছেন। আরও একবার কিন্তু এরকম একটা মুহূর্ত আসছে যেখানে ঋষভ পান্ত খেলবেন অবশ্যই, এবং তার সঙ্গে কিন্তু ধ্রুব জুরেল খেলবেন। আর ধ্রুব জুরেলকে বাদ দেওয়ার কোনো জায়গাই নেই, তার কারণ হচ্ছে তার রিসেন্ট ফর্ম, দুর্ধর্ষ ফর্মে তিনি ব্যাটিং করছেন। এত ভালো ব্যাটিং করার পর তাকে যদি বাদ পড়তে হয় তাহলে এটা তার জন্য খুব একটা ভালো নয়। তাই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রিসাইসলি বলতে গেলে গৌতম গম্ভীর এবং শুভমান গিল মনে করছেন তাকে খেলানো উচিত এবং তিনি খেলবেন। আর ওই বললাম যে একটা জায়গার জন্য 3 জনের লড়াই, এখন দেখার বিষয় 3 পেসার 2 স্পিনার নাকি 3 স্পিনার 2 পেসারকে নিয়ে খেলায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। আজকে শুভমান গিল বলছিলেন যে গতকালের যে উইকেট ছিল আজকের যে উইকেট, দুটোর মধ্যে কিন্তু বেশ পার্থক্য। তাই আগামীকালের উইকেটও যে পরিবর্তন হবে না সেটা বলা যায় না। তাই সকালের উইকেট কীরকম থাকে সেই উইকেটের চরিত্র দেখে কিন্তু ডিসাইড করা হবে প্লেয়িং ইলেভেন মোরললেস সেম। ওই একটা স্পটের জন্য কিন্তু লড়াই হবে, একটা জায়গার জন্য লড়াই হবে, সেটা হচ্ছে যে এখানে আকাশদ্বীপ, বাংলার আকাশদ্বীপ কি ঢুকবেন? অনেকে বলছেন ঢুকতে পারেন আকাশদ্বীপ, আবার অনেকে বলছেন যে যেহেতু থার্ড ডে থেকে বল টার্ন করা শুরু করবে তাই ট্রাম্প কার্ড হিসেবে কুলদীপ যাদবকে কি খেলানো যেতে পারে নাকি অক্ষর প্যাটেলকে খেলানো গেলে ভালো হয়। কারণ অক্ষর প্যাটেল যদি খেলে তাহলে ব্যাটিংয়ে কিন্তু একটা মানে নির্ভরযোগ্যতা আসবে, মানে লম্বা ব্যাটিং লাইন আপ দেখা যাবে। তবে দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত যা খবর যে এই স্পটের জন্য লড়াই চলবে এবং শুভমান গিল বলে গেছে যে 200 ওভারের পর থেকে বল টার্ন করা শুরু করবে। আর 200 ওভারের পর থেকে যদি বল টার্ন করা শুরু করে মানে 3 দিনের থেকে যদি বল টার্ন করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু ট্রাম্প কার্ড হয়ে উঠতেই পারেন কুলদীপ যাদব। একদমই জয়জ্যোতি, আমি তোমায় বলছিলাম যে বাংলার আকাশদ্বীপ যদি খেলে, আমরা দেখেছিলাম যে ইংল্যান্ড সফরে তার যেরকম স্বপ্নের মতন তার খেলা এবং যেভাবে তিনি উইকেট নিয়েছেন, অবশ্যই তারপর থেকে আমি তো তার ফ্যান হয়ে পড়েছি। দেখা যাক কী হয় আগামীকালের প্লেইং ইলেভেন, অবশ্যই নজর থাকবে। আলোচনা চলছে, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। প্লেইং ইলেভেন নিয়ে তো আমরা কথা বলছি, তবে একটা বিষয় জয়জ্যোতি, সাই সুদর্শনকে নিয়ে একটা কথা হচ্ছে যে তিনি 3 নম্বরে খেলতে চলেছেন কি আগামীকাল? কারণ আমরা যদি দেখি তার লাস্ট পারফরমেন্স সেভাবে কিন্তু নজর কাড়া নয়। একদমই, যদি তুমি রিসেন্ট পারফরমেন্সের কথা বলো, একটা ইনিংস অবশ্যই ভালো খেলেছেন, তবে সাই সুদর্শন ধারাবাহিকভাবে কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারছেন না। তবে সাই সুদর্শন খেলবে এটা মনে করা হচ্ছে, কারণ এখনও পর্যন্ত যা টিমের গতিবিধি, যেভাবে স্লিপ কর্ডনে ফিল্ডিং প্র্যাকটিস করানো হয়েছে আজকেও, তাতে দেখে এটাই মনে হচ্ছে সাই সুদর্শন তিনি খেলবেন। আর সাই সুদর্শন ম্যাচ -2 ডেতে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, মানে লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন, তার ব্যাটিং দেখেও মনে হচ্ছে যে তাকে খেলানো হবে এবং এই মুহূর্তে তো খেলানো হবেই। তার কারণ হচ্ছে যে নীতিশ কুমার রেড্ডিকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে ওই ধ্রুব জুরেল কোন জায়গায় খেলবেন, দুটো সম্ভাবনা তৈরি হয়েছিল, হয় 3-এ নয় মানে এই নীতিশ কুমার রেড্ডির জায়গায়। তাই নীতিশ কুমার রেড্ডি যখন নেই তখন ওই ভ্যাকেট হয়েই গেছে জায়গা, সেই জায়গায় ধ্রুব জুরেল খেলবেন। তাই সাই সুদর্শন যে 3 নম্বরে খেলছেন সেটা প্রায় কনফার্ম। তবে এই ইডেন গার্ডেন্স দেখতে চাইবে যশস্বী জয়সওয়ালের যশরাজ, মানে তিনি এখানে কি রাজ করবেন যশ, সেটা দেখার অবশ্যই আগ্রহ থাকবে প্রত্যেকের। এবং শুভমান গিল রয়েছেন, বাকি অন্যান্য ক্রিকেটার দিকে নজর অবশ্যই আমাদের রয়েছে। তবে যশস্বী জয়সওয়াল ব্যাটসম্যান হিসেবে ট্রাম্প কার্ড হতে পারেন এই ইডেন গার্ডেন্সে। একদমই যশস্বী জয়সওয়াল এবং পাশাপাশি অবশ্যই নজর থাকবে শুভমান গিলের দিকে। তাদের সঙ্গে কি ইডেনে আগামীকাল লাভ অ্যাফেয়ার্স হয়ে উঠবে ইডেন গার্ডেন্স, অবশ্যই নজর থাকবে। তবে এবার উইকেট নিয়ে কথা বলি জয়জ্যোতি, যেটা নিয়ে গত কয়েকদিন ধরে কথা হচ্ছে। আমরা দেখেছি যে গৌতম গম্ভীর তিনি নিজে উইকেট পরিদর্শন করছেন এবং কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে এই যে টার্ন আউট উইকেট চাইছে গৌতম গম্ভীর, যেখানে প্রথম থেকে তিনি কোচ বলছেন যে প্রথম থেকে যাতে বল মুভ করে, এবং এই নিয়ে একটা যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে আগামীকালের যে উইকেট, সেই উইকেট কি হতে চলেছে? তুমি এমনিও বললে যে শুভমান গিল আজকে প্রেস কনফারেন্সে উইকেট নিয়ে বলেছেন যে গতকালের তিনি যে উইকেট দেখেছেন আজকের উইকেটটা সেরকম নয়। একদমই তাই। দেখো, চাইতে অনেক কিছুই পারেন, তবে সারফেসটা বুঝতে হবে। মানে ইডেনের এখন যা সারফেস, মানে চাইলেই কিন্তু প্রথম দিন থেকে বল টার্ন করবে না। এখানে অনেকেই বলছেন যে হ্যাঁ অল্প অল্প টার্ন করবে, আমরাও প্রথম দিন বলেছিলাম। তবে সারফেসটা যেটা, সেখানে প্রথম 2 দিন কিন্তু ব্যাটিংয়ের জন্য বেশ ভালো থাকবে এবং প্রথম দিকে পেসাররাও কিন্তু সুযোগ পাবে এই উইকেট থেকে। আর পেসারদের কথা বলতে গেলে বলতে হবে যে বল ক্যারি করবে, যেটা বড় ব্যাপার। এবং যদি ব্যাটসম্যান ভালো হয় তাহলে রানও আসবে উইকেটে যদি টিকে থাকতে পারেন। তাই বল টার্ন করবে যেটা কবের থেকে, সেটা কিন্তু আজকে ব্রিফ করে দিয়ে গেছেন ভারত অধিনায়ককে। তিনি বলছেন 200 ওভারের পর থেকে বল টার্ন করবে ভালো মতো এবং তখন কিন্তু অন্য রূপ দেখতে পাবেন ইডেন গার্ডেন্সে। তাই প্রতিদিন
প্রতি মুহূর্তে কিন্তু উইকেটের চরিত্র বদলাতে পারে। আর উইকেট বলা হয়েছিল যে ড্রাই করে রাখতে, একদম ড্রাই টার্নার রাখতে, তবে আমরা জানি গতকালও এখানে উইকেট খোলা রাখা হয়েছে এবং শিশিরে ভেজানো হয়েছে উইকেটটা। তাই চেষ্টা চলছে এটাই সিএবির তরফ থেকে, সুজন মুখোপাধ্যায়ের তরফ থেকে, সিবি প্রেসিডেন্টের তরফ থেকে, যে একটা ভালো টেস্ট ম্যাচ যাতে উপহার দেওয়া যায়, যাতে টেস্ট ম্যাচটা 5 দিন গড়ায়। কারণ দুটি ভালো দল, যদি ভালো টেস্ট ম্যাচ না হয়, যদি 2 দিন বা 2.5 দিন শেষ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ইডেন গার্ডেন্সের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন হবে না। তাই ভালো উইকেট দিয়ে, স্পোর্টিং ট্র্যাক দিয়ে, যেখানে ব্যাটসম্যানদের জন্যও কিছু থাকবে, বোলারদের জন্যও কিছু থাকবে, যারা দক্ষ ক্রিকেটার তারা নিশ্চয়ই ছাপিয়ে যাবেন নন্দনকাননের উইকেটে। তাই এটাই বলা যে ক্রিকেটটা ভালো খেলতে হবে, উইকেট নিয়ে মাথা না ঘামিয়ে যারা বেটার ক্রিকেট খেলবে তারা কিন্তু এই নন্দনকাননে শেষ হাসি আসবে। একদমই, অর্থাৎ রানটা যদি বাড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু শেষ হাসি আসবে। তবে আমার মনে হয় যে গৌতম গম্ভীর, যিনি কেকেআরের মেন্টর থাকাকালীন এই পিচের সঙ্গে বড্ড পরিচিত, কোথাও গিয়ে কি তিনি তাকে ভয় ধরাচ্ছে? যে আমরা দেখছি দক্ষিণ আফ্রিকায় যেরকম স্টোকস রয়েছে, রিকেলটন রয়েছে, যারা রীতিমতো নেটে প্র্যাকটিসে ভয় ধরিয়েছেন, সেখান থেকে কি গৌতম গম্ভীর ভীষণভাবে টেনশনে রয়েছে বলে মনে করছো? টেনশনের কিছু নেই। এখানে সাউথ আফ্রিকা যেখানে WTC চ্যাম্পিয়ন, তোমাকে এরকম একটা টিমের বিরুদ্ধে খেলতে হলে তোমাকে সেরাটাই দিতে হবে। তাই ভয় করলে তো আগেই হেরে যেতে হবে। ভয়ের ব্যাপার নেই, খেলতে হবে। ভালো পারফরমেন্স দিলে সাউথ আফ্রিকাকে হারানো সম্ভব। আর এটা এর আগে আমরা দেখেছি, ভারত কিন্তু করেছে এর আগে, এমন নয় যে সাউথ আফ্রিকাকে হারানো যায়নি। 2010 সালে তুমি দেখো এখানে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স। তবে এটাই বলা যে এখানে গৌতম গম্ভীরের আবদার অনেক থাকবে। গৌতম গম্ভীরেরও ফেভারিট শহর কলকাতা, যদি দিল্লির পরে তুমি বলো, এখানে অনেক স্মৃতি রয়েছে, আবেগ রয়েছে গৌতম গম্ভীরের। তিনি নিজে কালীঘাটে পুজো দিয়েছেন। তাই সব দিক থেকে এই টেস্ট ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের জন্য শুধু নয়, গৌতম গম্ভীরের জন্য। তাই তিনি তার আবদার জানিয়েছেন। তবে আবারও বলছি, ইডেনের উইকেট এখন যা ইডেনের সারফেস, তাতে র্যাঙ্ক টার্নার হওয়া কিন্তু পসিবল নয়, মানে একদমই প্র্যাকটিক্যালি পসিবল নয়। এখানে ভালো উইকেট হবে অবশ্যই, স্পোর্টিং ট্র্যাক হবে এবং ব্যাটসম্যানদের জন্য অনেক কিছু থাকবে, বোলারদের জন্যও থাকবে। তাই উপভোগ্য ক্রিকেট হবে, এইটুকু বলাই যায়। একদমই, অর্থাৎ আগামীকালের সকালে কিন্তু আমরা শীতের সকালের শুরুতে একটা দারুণ দুর্দান্ত ক্রিকেটের যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু কাল থেকে উপভোগ করতে চলেছি, এটা বলাই যায়। আর যেটা জয়জ্যোতি বলল যে উইকেট নিয়ে কিন্তু অযথা চিন্তা নয়, সেরাটা প্রত্যেকটা ক্রিকেটারকে তাদের পারফরমেন্সে দিতে হবে। আরও অন্যান্য আলোচনা করব, ইম্পর্টেন্ট অনেক বিষয় জানবো। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছি আগামীকালের ম্যাচ নিয়ে। তবে দুই অধিনায়ককে নিয়েও কথা বলতে হয়, শুভমান গিল এবং আমরা দেখেছিলাম যে জয়জ্যোতি শুভমান গিলকে লাস্ট ইংল্যান্ডের ক্ষেত্রে ওভাল টেস্টে তার যে পারফরমেন্স ছিল, অবশ্যই আমার মনে হয় যে এই কদিনে তিনি সেটা দেখেছেন এবং আগামীকালের ম্যাচে একটা দুর্দান্ত কিছু তিনি শহরবাসীকে উপহার দিতে চলেছেন। অবশ্যই শুভমান গিল তো নিজেও বলছেন যে ইডেনে খেললে তার মনে হয় যেন তিনি সেই পাঞ্জাবের স্টেডিয়ামে খেলছেন, একদম হোমলি ফিলিং হয়। আর এটা তার এটা তার প্রথম টেস্ট ম্যাচ, এখানে কিন্তু তিনি পার্ট ছিলেন টিমের সেই 2019 সালে। তাই শুভমান গিল ক্যাপ্টেন হিসেবে নজর কাটতে চাইবেন। আর তিনি আজকে প্রেস কনফারেন্সে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মোহাম্মদ শামিকে মিস করছেন তিনি। মোহাম্মদ শামি যথেষ্ট ট্যালেন্টেড, তবে একই সঙ্গে এটাও বললেন যে আকাশদীপকেও কিন্তু ইগনোর করা যাবে না। প্রসিদ্ধ কৃষ্ণা যারা বিকল্প এসছে তারাও কিন্তু যথেষ্ট ভালো পারফর্মার। তাই মোহাম্মদ শামির রাস্তা যে একদম বন্ধ হয়ে গিয়েছে সেটা তিনি কিন্তু বলে দিলেন আকার ইঙ্গিতে, যে বন্ধ হয়নি, মানে যদি পারফর্ম করেন তাহলে কিন্তু তার সুযোগ আবারও আসতে পারে। তাই মোহাম্মদ শামি প্রসঙ্গ আজকে আসে প্রেস কনফারেন্সে এবং তিনি তার মতো করে ব্যাখ্যা দেন। তবে ওটাই বলার যে এই ইডেন গার্ডেন্সে কালকে যদি আকাশদীপ খেলেন এবং যদি ছাপিয়ে যান, তাহলে কিন্তু মোহাম্মদ শামির আশাটা আরও কঠিন করে দেবে এই বাংলার হয়ে খেলাই আকাশদীপ। তাই দেখার বিষয় যে এই কম্পিটিশনটা কোন দিকে যায়। মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা তো খেলছেনই, তবে ওই কি ট্যাকটিসে নামবে এক্ষেত্রে টিম ইন্ডিয়া? 3 পেসার 2 স্পিনার, না 3 স্পিনার 2 পেসার? এটাই এখন $1 মিলিয়ন কোশ্চেন। একদমই। এবং শুভমান গিলের সঙ্গে আমরা দেখেছিলাম যে ইংল্যান্ডে যেরকম তার সাথে একটা স্বপ্নের সফর ছিল, ইডেনেও যে তার সঙ্গে একটা লাভ অ্যাফেয়ার্স হয়ে উঠবে শহরবাসীর সঙ্গে। এই শহর তাকে কি উপহার দেবে অবশ্যই তো সেই ম্যাচ থেকে আগামীকাল বোঝাই যাবে। তবে টেম্বার কথা বলতে হয়, টেম্বা বোমা, এবং আমরা জানি যে তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবং একটা চোট সারিয়ে তিনি ফিরছেন, কারণ পাকিস্তান সফরে তাকে টিম পায়নি। তিনি গতকাল আমরা দেখেছি যে সেই টেস্টেও কিন্তু তিনি পাস করেছেন। তবে তার থেকে কি এক্সপেকটেশন থাকছে?
দেখো টেম্বা বাবুমা ভালো ক্যাপ্টেন, এবং তুমি যদি রিসেন্ট ফলাফল দেখো সাউথ আফ্রিকার, এতে স্পষ্ট হয়ে যাবে যে কত বড় মাপের ক্যাপ্টেন টেম্বা বাবুমা। তিনি একটা কথাই বলছেন যে ভারতীয় স্পিনারকে খেলা কিন্তু চ্যালেঞ্জ হবে সাউথ আফ্রিকার জন্য, এবং তারা হোমওয়ার্ক করে নামছেন, লম্বা হোমওয়ার্ক করছেন কীভাবে কুলদীপ যাদবকে খেলবেন যদি কুলদীপ খেলেন, বা অন্যান্য স্পিনারদের খেলবেন ভারতীয় স্পিনারদের। তাই সেটা মেইন প্রবলেম যে ভারতীয় স্পিনারদের কীভাবে ট্যাকেল করবে প্রোটিয়া ব্যাটাররা। আর একই সঙ্গে তিনি এটাও বলছেন যে তিনি খুব খুশি যে এতজন দর্শকের মাঝে তিনি পারফর্ম করবেন, তার দল পারফর্ম করবে। এটা দুর্দান্ত একটা বিজ্ঞাপন ক্রিকেটের জন্য। তিনি নিজে খুব এক্সাইটেড, দেখা যাক কী হয়। তবে দক্ষিণ আফ্রিকা যে একদম 1 ইঞ্চিও জমি ছাড়বে না, এই টেস্ট সিরিজ যে একদম জমজমাট হবে তাতে মানে আজকেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে। মানে টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত 22 গজে একটি বলও গড়ায়নি, তার আগেই টেস্ট ম্যাচ যেন জমজমাট, টেস্ট সিরিজ যেন জমজমাট, এটা বলতেই হচ্ছে। একদম, এবং আমরা তুমি যার কথা বলে টেম্বার হাত ধরে আমরা দেখেছিলাম যে একসময় দক্ষিণ আফ্রিকার যে অন্ধকার সময়, সেই সময় যেন তিনি এসেছিলেন এবং আলোর দিশা দেখিয়েছিলেন। অবশ্যই আগামীকাল তার পারফরমেন্সের দিকে নজর থাকবে। এবার একটু আসি নিরাপত্তার বিষয়টা, কারণ কালকে আমরা দেখতেই পাবো যে একদম ইডেন হাউসফুল, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে দিল্লি ব্লাস্টের পর কিন্তু নিরাপত্তা হাই সিকিউরিটি করা হয়েছে। বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে সেখানে পুলিশ কমিশনার থেকে উচ্চপদস্থ আধিকারিকরা তারাও এসেছেন। নিরাপত্তাটা কতটা জোরদার করা হচ্ছে আগামীকালের ম্যাচে? সাংঘাতিক জোরদার ভাস্বতী, নিরাপত্তার বলয়ে মানে চাদরে মুড়ে ফেলা হবে ইডেন গার্ডেন্স। ইডেন গার্ডেন্সের বাইরে 7টা সেক্টরে ভাগ করে দেওয়া হচ্ছে, এবং ভেতরে দ্বিস্তরীয় নিরাপত্তা থাকছে, তবে সেখানেও আবার 6টা সেক্টরে ভাগ করে দেওয়া হচ্ছে। একেবারে মানে যেটা বলা তুমি বললে যে দিল্লি ব্লাস্টের পর থেকে এটায় কিন্তু আরও বেশি কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে যে নিরাপত্তা যেন আঁটোসাঁটো করা হয়। 9টা ওয়াচ টাওয়ার থাকবে, 3 জায়গায় কুইক রেসপন্স টিম থাকবে, মানে অনেক পুলিশ মোতায়েন থাকবে। সব মিলিয়ে যেটা বলে যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে ইডেন গার্ডেন্সকে। কমব্যাট বাহিনী থাকবে, একদম বলা যেতে পারে যে নিরাপত্তার বেড়াজল টপকে, একদম কঠোর নিরাপত্তার বেড়াজল টপকে দর্শকদের আসতে হবে, এবং এটাই হওয়া উচিত। কারণ ভারত দক্ষিণ আফ্রিকা হাই প্রোফাইল টেস্ট হবে, তার আগে নিরাপত্তা যে আঁটোসাঁটো হবে সেটা খুব স্বাভাবিক। আরও একবার বলে দিচ্ছি যে ইডেন গার্ডেন্সের বাইরে 7টা সেক্টরে ভাগ করা হবে, এবং ইডেন গার্ডেন্সের ভেতরে দ্বিস্তরীয় নিরাপত্তা থাকবে। তার মধ্যে আবার 6টা সেক্টরে ভাগ করে দেওয়া হবে। থাকবে ব্যাংকার কমব্যাট বাহিনী, এবং 3 জায়গায় কুইক রেসপন্স টিম, একই সঙ্গে থাকবে 9টা ওয়াচ টাওয়ার। বুঝতেই পারছেন যে একদম ইডেন গার্ডেন্স কিন্তু আতশ কাচের তলায় থাকবে আগামীকাল। একদমই, অর্থাৎ হাই সিকিউরিটি করা হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তা যাকে বলে। আর আজকের দিনে দাঁড়িয়ে আগামীকালের যে ম্যাচ হচ্ছে হাই প্রোফাইল, অবশ্যই রোহিত শর্মা হিটম্যানকে কিন্তু আমরা মিস করছি না, কারণ আজকের দিন ভীষণভাবে স্পেশাল। 2014 এই নভেম্বর আজকের দিনে কিন্তু 264 করেছিলেন ওডিআইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবং জয়জ্যোতি, তুমি বলছিলে যে ম্যাচটা তুমি কভার করেছিলে ইডেন গার্ডেন্সে, কি অভিজ্ঞতা আজকের দিন দাঁড়িয়ে? একদমই, মানে এখনও মনে পড়ছে সেই দিনের কথা। শ্রীলঙ্কার বিরুদ্ধে হঠাৎ করে তিনি যেভাবে গিয়ার শিফট করে 264 করলেন, একদম চোখের সামনে আজও ভাসছে রোহিত শর্মা সেই 264। এবং কি কাকতালীয় বিষয়টা, আজকে আমরা ইডেন গার্ডেন্সের সামনেই রয়েছি। কালকে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ, রোহিত শর্মা নেই টেস্ট স্কোয়াডে, তবে রোহিতের স্মৃতি রয়ে গেছে ইডেন গার্ডেন্সে। রোহিত শর্মার নামটা জলজল করছে। সেই 264 রান ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান, এবং সেটাও এই ইডেন গার্ডেন্সে। একদমই জয়জ্যোতি, এবং আইপিএলের কি খবর রয়েছে? আইপিএলে বলে রাখি যে কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেন ওয়াটসন, এবং আরও একটা খবর সেটা হচ্ছে যে শার্দুল ঠাকুর আগামী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন। তিনি তাকে আইপিএল ট্রেডে মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়ে নিয়েছে, এবং আগামীতে মুম্বাই ইন্ডিয়ান্স জার্সিতে শার্দুল ঠাকুর খেলবেন। এটা অবশ্যই শার্দুলের জন্য ভালো খবর, কারণ শার্দুল নিজেই মুম্বাইয়ের ক্যাপ্টেন, এবং এবার আইপিএলও মুম্বাই ইন্ডিয়ান্স জার্সিতে শার্দুল ঠাকুর। একদমই জয়জ্যোতি, ম্যাচ নিয়ে তো বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছে, তবে আমাদের সময় হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, আজকে ইম্পর্টেন্ট বেশ কিছু বিষয় তুলে ধরলে। আর আগামীকালের ম্যাচের সমস্ত আপডেটের জন্য আপনারা তো টেলিভিশনের পর্দায় নজর রাখছেন, কলকাতা টিভিতেও কিন্তু দেখতে হবে। কলকাতা টিভি স্টেডিয়াম বুলেটিন আপনারা দেখুন, এবং আগামীকালের ম্যাচ ঘিরে কিন্তু অবশ্যই আজ থেকে কিন্তু একটা আলাদা রকম পারদ চড়ছে। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।